আসসালামু আলাইকুম। আজ ৩০ আগস্ট ২০২৫ শনিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। সত্যিই কি নূরকে হামলা করতে স্বরাষ্ট্র উপদেষ্টা নির্দেশ দিয়েছেন? অবশেষে জানা গেল লাল শার্ট পরা লোকটির পরিচয়। নূরকে হামলার মধ্য দিয়ে গভীর ষড়যন্ত্র দেখছেন অ্যাটর্নি জেনারেল। এবার বিস্তারিত। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এর নামে একটি ভুয়া বা এআই সৃষ্ট অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ২৫ সেকেন্ডের ওই অডিও ক্লিপে তাকে ভিপি নূরের বিষয়ে এক অজ্ঞাতনামা পুলিশ কর্মকর্তাকে নির্দেশনা দিতে শোনা যায় বলে দাবি করা হচ্ছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে এটি সম্পূর্ণ ভুয়া এবং বিভ্রান্তিকর। শনিবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, প্রকৃতপক্ষে এটি স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠ নয়। অডিওটি এআই প্রযুক্তি বা অন্য কোনোভাবে বিকৃত কণ্ঠ ব্যবহার করে তৈরি করা হয়েছে। সচেতন নাগরিকরা সহজেই বুঝতে পারবেন এটি স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠস্বর নয়। বিবৃতিতে আরও জানানো হয়েছে, ইসমাইল চৌধুরী সম্রাট সহ বিভিন্ন ফেক ফেসবুক আইডি থেকে ছড়ানো ২৫ সেকেন্ডের ভুয়া অডিও রেকর্ডটিতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ভিপি নূরের বিষয়ে অজ্ঞাতনামা পুলিশ অফিসারকে নির্দেশনা দিতে শোনা যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর অডিও রেকর্ড জনমনে ভুল বার্তা ছড়াচ্ছে, যা জনশৃঙ্খলা ও আইনের পরিপন্থী। এতে সমাজে গুজবের সৃষ্টি হচ্ছে এবং জনগণ প্রকৃত তথ্য থেকে বঞ্চিত হচ্ছে। মন্ত্রণালয় ভুয়া অডিও তৈরি ও প্রচারের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে। সেই সঙ্গে দায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে। সতর্কবার্তায় আরও বলা হয়েছে, ভবিষ্যতে এই ধরনের ভুয়া কন্টেন্ট তৈরি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক, নিন্দনীয় এবং অপরাধমূলক ঘটনা। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি সুগভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের একটি অংশ। শনিবার ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধনকালে এ কথা বলেন তিনি। আসাদুজ্জামান বলেন, জাতীয় পার্টি ১৯৮২ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত দেশের মানুষের রক্তের সঙ্গে বেইমানি করেছে। জুলাই অভ্যুত্থানে দলটি আওয়ামী লীগকে সহযোগিতা করেছে। যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে, তবে জাতীয় পার্টি কেন পারবে না? তিনি বলেন, মানুষের মধ্যে ১৭ বছরের ক্ষোভ যেভাবে বহিঃপ্রকাশ হচ্ছে, এটি অনাকাঙ্ক্ষিত। মবের মতো ঘটনা সাথে সাথেই নিয়ন্ত্রণ করছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা সর্বোচ্চভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি জাপা ও গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় লাল টি শার্ট পরিহিত এক ব্যক্তিকে উপর্যুপরি লাঠিপেটা করতে দেখা যায়। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। তার পরিচয় নিয়ে চলছিল ধোঁয়াশা। তবে ওই ব্যক্তি পুলিশের কনস্টেবল মিজানুর রহমান, বিপি নং ৯৭১৭১৯৭২৪৩ বলে দাবি করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এ সংক্রান্ত ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন রাশেদ খান। ওই পোস্টে তিনি লেখেন, লাল শার্ট পরিহিত ব্যক্তি পুলিশের কনস্টেবল, তার নাম মিজানুর রহমান, বিপি নং ৯৭১৭১৯৭২৪৩। সে ছাত্রনেতা সম্রাটের উপর হামলা করেছে। উল্লেখ্য, গতকাল শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর কাকরাইলে জাপার সঙ্গে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের অভিযোগ যে তারা মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার লোকজনই ইট পাটকেল নিক্ষেপ করে উস্কানি দিয়েছেন। ওদিকে জাপার নেতাকর্মীদের অভিযোগ, মিছিল নিয়ে এসে তাদের উপর হামলা করেছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। পরে জাপা কার্যালয়ের সামনে সংঘর্ষের জেরে বিজয়নগরে গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে জড়ো হওয়া নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী। এতে রক্তাক্ত হন নুরুল হক নূর। এ সময় দলটির অন্তত আরও ৫০ জন নেতাকর্মী আহত হন। গুরুতর আহত নুরুল হক নূরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড।
গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এখনও আইসিইউতে রয়েছেন, তবে তার জ্ঞান ফিরেছে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আছেন। শনিবার সকাল 7:05 তার ফেসবুক পেজ থেকে দেয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়। স্ট্যাটাসে জানানো হয়েছে, নুরুল হক নূর আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে লেখা রয়েছে, নুরুল হক নূরের উপর গতরাতে হামলার পর এখন পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন। এখন তার কিছুটা হুঁশ ফিরেছে, সবাই তার জন্য দোয়া করবেন। স্ট্যাটাসের সঙ্গে নূরের দুটি ছবিও প্রকাশ করা হয়। তাতে দেখা যায় তিনি হাসপাতালের বেডে শুয়ে আছেন, নাকে ব্যান্ডেজ বাঁধা এবং মুখে অক্সিজেন মাস্ক লাগানো। এর আগে শুক্রবার রাতের গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, নূরের মাথায় আঘাত লেগে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরে চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন। শুক্রবার 29 আগস্ট রাত 9:30টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত হন নুরুল হক নূর। রক্তাক্ত অবস্থায় সেখান থেকে দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে নূরের মুখ থেকে বুক পর্যন্ত রক্তাক্ত, তার নাক ফেটে গেছে এবং তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হচ্ছে। শাপলা চত্বরের শহীদদের স্বীকৃতি এবং জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খিলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। ৭২-এর সংবিধান বাংলার মাটিতে চলতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শুক্রবার রাতে ঢাকার ধূপখোলা মাঠে বাংলাদেশ জাতীয় সিরাত কমিটি আয়োজিত সিরাতুন নবী মহাসম্মেলনে মামুনুল হক এসব কথা বলেছেন। এ সময় মঞ্চে তার পাশের চেয়ারে বসেছিলেন ইসলামী আন্দোলনের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বক্তব্যে নির্বাচন প্রসঙ্গে মামুনুল হক বলেন, নির্বাচন ফিরবাচন অনেক পরের কাহিনী। কিসের নির্বাচন? 2013 সালের শাপলা চত্বরের শহীদদের রক্তকে প্রথম স্বীকার করতে হবে বাংলার মাটিকে। 24-এ সহস্রাধিক জুলাই যোদ্ধারা যে জন্য রক্ত দিয়েছিলেন সেই আধিপত্যবাদের উৎখাত নিশ্চিত করতে হবে। জুলাই সনদ বাংলার মাটিতে কার্যকর করতে হবে। ৭২-এর সংবিধান বাংলার মাটিতে চলবে না, চলতে দেয়া হবে না। ৭২ আর 24-এর সংঘাতে আপোষ করার সুযোগ নাই জানিয়ে মামুনুল হক বলেন, 24-এর রক্তের সঙ্গে গাদ্দারি করে যারা আবার ৭২-এর বাকশালী ব্যবস্থার দিকে ফেরত যেতে চান, আপনারা যদি শহীদ জিয়াউর রহমানের নাম মুখে উচ্চারণ করেন তাহলে আপনাদের আরেকবার অজু করা দরকার। আমরা জীবন দেব, রক্ত দেব, রক্তের সাগর বইয়ে দেব, কিন্তু 24-এর বিপ্লব ব্যর্থ হতে দেব না ইনশাআল্লাহ। বাংলাদেশে আর সেই সকল স্বৈরাচারীদের ভাস্কর্য নামক মূর্তি স্থাপন করতে দেয়া হবে না। এ সময় মামুনুল হক হুঁশিয়ার করে দিয়ে বলেন, সেই সঙ্গে এটাও বলে দেই, জুলাই যোদ্ধাদের নামে অথবা আমাদের মহান শহীদদের জন্য রাষ্ট্রীয় স্থাপনায় ভাস্কর্য স্থাপন করবার বিপজ্জনক খেলা কেউ খেলবার চেষ্টা করবেন না। মনে রাখবেন, যদি আমাদের প্রাণপ্রিয় কলিজার টুকরা শহীদ আবু সাইদ অথবা মুগ্ধদের যদি কেউ ভাস্কর্য নির্মাণ করতে চান, সেই ভাস্কর্যের সঙ্গে আমাদের সেই আচরণই হবে শেখ মুজিবুর রহমান সাহেবের ভাস্কর্যের সঙ্গে যে আচরণ করেছিলাম। অথবা কেউ যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে কোনো ভাস্কর্য রাষ্ট্রীয় স্থাপনায় বসাতে চান, সেই ভাস্কর্য জীবন দিয়ে প্রতিহত করব, ভেঙে গুঁড়িয়ে দেব। আদর্শের জায়গায় আমাদের কম্প্রোমাইজ করবার সুযোগ নাই। মামুনুল হক আরও বলেন, সেই ৭২-এর চেতনাকেই প্রতিনিধিত্ব করে ৭২-এর সংবিধান। এই সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধকে হত্যা করা হয়েছে। এই সংবিধানের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের চরণতলে বলি দেওয়া হয়েছে। আগামীর বাংলাদেশ ৭২-এর চেতনার মাধ্যমে ৭১-এর চেতনাকে হত্যা করার ষড়যন্ত্রকে প্রতিহত করবে। ৭২-এর ভারতীয় আধিপত্যবাদের চেতনা বাংলাদেশে আর চলতে দেয়া যাবে না। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের চিকিৎসা ও স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার দুপুর 1টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নূরকে ফোন করে খোঁজ নেন তিনি। এ সময় গতকাল রাতের ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ফোন করে নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। দুপুর 1টায় তিনি ফোন করেন। এ সময় নুরুল হক নূর প্রধান উপদেষ্টাকে গতকালের ঘটনার বিস্তারিত জানান। প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন, এই ঘটনায় তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এর আগে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর শুক্রবার
29 আগস্ট রাতে আল রাজি টাওয়ারের সামনে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের হামলায় আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ অর্ধশতাধিক নেতাকর্মী। ওই ঘটনায় বিএনপি ও জামায়াতে ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো বিবৃতির মাধ্যমে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা অনুযায়ী নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশায় জাতি পুরাতনকে বিতাড়িত করেছে। নতুন বাংলাদেশ করতে নতুন নতুন ইস্যু আসবেই। যারা নতুন নতুন ইস্যুতে অস্বস্তি বোধ করে তারা মূলত নতুন বাংলাদেশ চায় না। তারা আওয়ামী জাহিলিয়াত নতুন রূপে প্রতিষ্ঠা করতে চায়। রাষ্ট্র কাঠামোর যেখানে সংস্কার প্রয়োজন সেখানেই একটি দল নোট অব ডিসেন্ট দিয়েছে। মুখে স্বীকৃতি দিলেই সংস্কার হয়ে যাবে না। সংস্কারের জন্য প্রস্তাবিত বিষয়ে একমত হওয়া, তারপর সেই আলোকে আইন তৈরি করা এবং আইনের বাস্তবতা দেয়া হলেই সংস্কার সম্পন্ন হয়েছে বলে বলা যাবে। এজন্য জামায়াতে ইসলামী বারবার জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে। জামায়াতে ইসলামীর দাবি গণমানুষের দাবি, যার ফলে দেশের ছোট বড় প্রায় সব দল জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে। তিনি বলেন, সংস্কার, বিচার ও নির্বাচনের ঘোষণা ছিল প্রধান উপদেষ্টার, অথচ প্রধান উপদেষ্টা সংস্কার ও বিচারের দৃশ্যমান রূপ না দিয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিয়েছেন। তিনি যেই রোডম্যাপ দিয়েছেন সেই রোডম্যাপে নির্বাচন হতে পারে, এতে জামায়াতে ইসলামীর কোনো আপত্তি নাই। তবে অবশ্যই নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে তার বাস্তবায়ন করতে হবে। সেই আলোকে গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে। তারপর পিআর পদ্ধতিতে নির্বাচন দিয়ে জনগণের সংসদ ও সরকার গঠন করতে হবে। দেশের ৭১% মানুষ পিআর পদ্ধতিতে ভোট চায়। একটিমাত্র দল ব্যতীত অন্য সব দলও পিআর পদ্ধতিতে ভোট চায়। অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই দেশের ৭১% জনগণকে এবং ছোট বড় সব রাজনৈতিক দলকে উপেক্ষা করে একটিমাত্র দলের জন্য পিআর পদ্ধতি এড়িয়ে যেতে পারবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, দু একটি রাজনৈতিক দল নির্বাচনী রোডম্যাপ নিয়ে ধোঁয়াশা সৃষ্টির চেষ্টা করছে। এ বিষয়ে কোনো সংশয় থাকলে আসুন আলোচনার মাধ্যমে সমাধান করি। কোনোভাবেই ঐক্যে ফাটল ধরানো যাবে না। সালাউদ্দিন আহমদ বলেন, বর্তমানে একটি মহল নির্বাচন নিয়ে দ্বিমত পোষণ করছে। অনেকে আবার কমিশনের রোডম্যাপ ঘোষণাকে স্বাগত না জানিয়ে ষড়যন্ত্র শুরু করছে। বলছেন, এই রোডম্যাপে নাকি সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি আরো বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হলে জবাবদিহিতার সংস্কৃতি তৈরি হবে। তাই দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় গুম প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ২০০৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ১,৮৫০ জন গুমের শিকার হয়েছে। এর মধ্যে ৩৫০ জন এখনও ফেরত আসেনি। ফ্যাসিবাদী আওয়ামী সরকার আজীবন ক্ষমতায় থাকার জন্য গুম খুনের মতো ঘটনা ঘটিয়েছিল। বিএনপি ক্ষমতা এলে প্রথমে গুমের সংস্কৃতি বন্ধ করবে জানিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, কাউকে যেন ছবি নিয়ে স্বজনদের খুঁজতে রাস্তায় দাঁড়াতে না হয়, সে বিষয় নিয়ে কাজ করবে বিএনপি। এবার খুব জরুরি ১ মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি ১ মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। এই পরামর্শটা অনেকেই জানেন, তারপরেও আমি আমার ব্যক্তিগত জীবনে কাজে লাগিয়ে উপকার পেয়েছি বলেই বলছি। ওয়ারেন বাফেট একটা কথা বলেছেন যে সব ডিম এক ঝুড়িতে রাখবেন না। উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনার কাছে ১,০০০ টাকা আছে। এই ১,০০০ টাকা আপনি ব্যাংকে রাখতে চান, তাহলে এই ১,০০০ টাকাকে ৪ ভাগ করে ৪টি ব্যাংকে রাখুন। একটি ব্যাংক যদি বন্ধ হয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আপনার মাত্র ২৫০ টাকা গচ্চা যাবে, আর ৭৫০ টাকা পকেটেই থাকবে। কিন্তু আপনি যদি এই ১,০০০ টাকা একটি ব্যাংকে রাখেন, ওই ব্যাংকটি যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তাহলে পুরো ১,০০০ টাকাই নষ্ট হয়ে গেল। সুতরাং আসুন এই দারুণ পরামর্শটি নিজের জীবনে বাস্তবায়ন করবার চেষ্টা করি। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। ইসরায়েলের জন্য নিজেদের আকাশ সীমা বন্ধ করল তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, তার দেশ সম্পূর্ণভাবে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। আরও বলেন, আমরা ইসরায়েলের জন্য সম্পূর্ণভাবে আমাদের আকাশ সীমা বন্ধ করেছি। শুক্রবার তুরস্কের পার্লামেন্টে ফিদান বলেন, গত ২ বছর ধরে গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। গত বছর মে মাসে ইসরায়েলের সঙ্গে সকল প্রকার সরাসরি বাণিজ্য বন্ধের ঘোষণা দেয় তুরস্ক।
গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও ত্রাণ পৌঁছানোর দাবি তুলে তারা ওই সিদ্ধান্ত গ্রহণ করে। 2023 সালে দুই দেশের মধ্যে $7 বিলিয়ন বাণিজ্য হয়। আঙ্কারা অবশ্য বরাবরই গাজা যুদ্ধ নিয়ে সোচ্চার। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজা যুদ্ধকে গণহত্যা বলে আখ্যা দিয়েছেন। হাকান ফিদান বলেন, আমরা সম্পূর্ণভাবে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ করেছি। তাদের বিমান যাতে আমাদের আকাশ সীমায় পৌঁছাতে না পারে সে বিষয়ে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। উল্লেখ্য, দুই দেশের মধ্যে কয়েক বছর ধরেই উত্তেজনা বিরাজ করছে। তবে এরই মধ্যেই এমন মন্তব্য করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। আল জাজিরার সাংবাদিক রাসুল সর্দার বলেন, এটি শুধু গাজার মানবিক সংকটের বিষয়ই নয়, তুরস্কের জন্য ইসরায়েল ধীরে ধীরে জাতীয় নিরাপত্তা হুমকিতে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসনের কারণে একে জাতীয় নিরাপত্তা হুমকি হিসেবে গণ্য করছে তুরস্ক, বিশেষ করে সিরিয়াতে। আঙ্কারা অভিযোগ করেছে, 14 বছর ধরে গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ার পুনরুদ্ধার প্রচেষ্টা ব্যাহত করছে ইসরায়েল। তিনি আরও বলেন, হাকান ফিদানের মন্তব্য থেকে বোঝা যায় ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সমর্থন থাকা সত্ত্বেও অন্য দেশগুলোকে দখলদারদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে তুরস্ক। গত সপ্তাহে তুরস্কের মিডিয়া জানিয়েছে ইসরায়েলের সঙ্গে সামুদ্রিক বাণিজ্যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হয়নি। সূত্রের মতে, ইসরায়েলি জাহাজগুলো যাতে তুরস্কের বন্দরে ফিরতে না পারে সেজন্য নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। আরও বলা হয়েছে, তুরস্কের জাহাজও ইসরায়েলের বন্দরে যাবে না। এদিকে তুরস্কের এমন সিদ্ধান্তে উদ্বেগ বিরাজ করছে সাধারণ ইসরায়েলিদের মাঝে। ইসরায়েলি রাজনীতি বিশ্লেষক আকিভা এলডার বলেন, তুরস্কই একমাত্র দেশ না যারা আমাদের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। তুরস্ক বহু বছর ধরে ইসরায়েলের মিত্র এবং ইসরায়েলি পণ্যের একটি গুরুত্বপূর্ণ বাজার। একের পর এক দেশ আমাদের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করছে। এ নিয়ে সাধারণ ইসরায়েলিরা শঙ্কায় আছেন। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।